তাহলে আজকের আমাদের ক্লাসে শুরু হবে যে মাইনর অ্যাক্টের যে ধারাগুলো আছে এবং গুরুত্বপূর্ণ যে মাইনর অ্যাক্ট আছে, এই গুরুত্বপূর্ণ মাইনর অ্যাক্ট থেকে আমাদের আজকে শুরু হবে। এখানে আমরা শুধুমাত্র যে ধারাটা গুরুত্বপূর্ণ সেই ধারা থেকেই আমরা আলোচনা করব, অন্য কোনো ধারা থেকে এখানে আলোচনা করব না। আমরা প্রথমত আলোচনা করব পাসপোর্ট আইন। এই পাসপোর্ট আইন বেশি একটা গুরুত্বপূর্ণ না, তারপর এখান থেকে এমসিকিউ দুইটা একটা হলে হতেও পারে একটা এমসিকিউ, যে কারণে এটাকে আমরা গুরুত্বপূর্ণ ধরেছি। আমরা পাসপোর্ট আইনের এখানে পাসপোর্টের দুইটা আইন আছে, একটা হয়েছে পাসপোর্ট আইন, আবার পাসপোর্টের কিন্তু অধ্যাদেশও আছে 1973-74। আমরা অধ্যাদেশ পড়বো না, যেখানে আমাদের আইন আছে সেখানে আমাদের অধ্যাদেশ পড়তে হবে না। তাহলে আমাদের পাসপোর্ট আইন হচ্ছে 1920 সালের একটা পাসপোর্ট আইন। এটাকে আবার 1952 সালে এটাকে পাসপোর্ট অপরাধ আইন হিসেবে প্রকাশ করা হয়েছে। 1920 সালে যখন এই পাসপোর্ট আইনটা তৈরি করা হয়েছে তখন এটা ছিল 34 নং আইন। আর ও যে 1952 সালে অর্থাৎ 32 বছর পরে যখন এটাকে পাসপোর্ট অপরাধ আইন করছে তখন এটা হয়েছে 56 নং আইন। তো এই কত নং আইন এগুলো খুব সম্ভবত বেশি একটা আসে না, তারপরও জাইনে রাখলেন। তাহলে আমরা যদি প্রথমে সংজ্ঞার কথা চিন্তা করি, সংজ্ঞা পাসপোর্ট আইনের আমরা যত আইন পড়ি এ পর্যন্ত, যত আইন পড়েছি, দণ্ডবিধি, ফৌজদারি কার্যবিধি, সাক্ষ্য আইন, এর ভিতরে ম্যাক্সিমাম আইনই দুই ধারায় থাকে সংজ্ঞা। ম্যাক্সিমাম আইনেরই দুই ধারায় থাকবে সংজ্ঞা। এখানেও পাসপোর্ট আইনের সংজ্ঞা হচ্ছে দুই ধারায়। এই দুই ধারায় সংজ্ঞা দেয়া হয়েছে আপনার 1920 সালেরও দুই ধারা এবং 1952 সালেরও দুই ধারা। যে প্রথম বলা হয়েছে পাসপোর্ট। পাসপোর্ট বলতে কি বোঝায়? পাসপোর্ট বলতে বোঝায় যে বাংলাদেশ হতে অন্য কোনো দেশে কিংবা অন্য কোনো দেশ হতে বাংলাদেশে ভ্রমণের নিমিত্তে অনুমোদিত পারমিট, অর্থাৎ পারমিশন, ভিসা বা অনুমোদিত অন্যান্য ভ্রমণ দলিল বা দস্তাবেজ বুঝাবে। তাহলে যদি পরীক্ষা আসে পাসপোর্ট বলতে কি বোঝায়, তাহলে পাসপোর্ট বলতে বোঝায় যে বাংলাদেশ হতে অন্য কোনো দেশে কিংবা অন্য কোনো দেশ হতে বাংলাদেশে ভ্রমণের নিমিত্তে অনুমোদিত, ঠিক আছে, অনুমোদিত পারমিট, ভিসা বা হচ্ছে অনুমোদিত অন্যান্য ভ্রমণ দলিল দস্তাবেজ, যা নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক প্রদান করা হয়। মানে নির্ধারিত কর্তৃপক্ষ কারা? কর্তৃপক্ষ হচ্ছে সরকারের নিয়ন্ত্রণে পাসপোর্ট অধিদপ্তর, ঠিক আছে। এটা দুই ধারায় সংজ্ঞা দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়েছে দুই ধারায় সংজ্ঞা। এবার হচ্ছে আপনার পাসপোর্ট আইনের যে বিনা পরোয়ানায় গ্রেপ্তার, এই পাসপোর্ট আইনে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করার ক্ষমতা দেওয়া হয়েছে 1920 সালের পাসপোর্ট আইনের 60 ধারায়। 1920 সালের পাসপোর্ট আইনের 60 ধারায়। তাহলে এই বিনা পরোয়ানায় গ্রেপ্তারের কথা বলা হয়েছে যে সাব ইন্সপেক্টরের নিম্নে নহে, সাব ইন্সপেক্টর পদের নিম্নে নহে এমন কোন পুলিশ কর্মকর্তা, এমন কোন পুলিশ কর্মকর্তা অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত শুল্ক বিভাগের কর্মচারী। শুল্ক বিভাগের কর্মচারী যারা হচ্ছে ট্যাক্স বা পোর্টে থাকে, ঠিক আছে, বিজিবিরও পেটি অফিসাররা পারে। তাহলে এটা বলছে শুল্ক বিভাগের কর্মচারী অত্র আইনে লঙ্ঘনের দায়ে কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। তাহলে পাসপোর্ট আইনের 1920 সালের পাসপোর্ট আইনের 60 ধারা মোতাবেক সাব ইন্সপেক্টরের নিম্নে নয় এমন পদমর্যাদার পুলিশ অফিসার অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো অফিসার, ঠিক আছে, অন্য কোনো বাহিনীর অন্য কোনো অফিসার কি করতে পারে? কোনো ব্যক্তিকে যদি অত্র আইন লঙ্ঘন করে সেক্ষেত্রে হচ্ছে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। এটা বলা হয়েছে 60 ধারা, ঠিক আছে। তাহলে এই ছিল পাসপোর্ট আইন। আর পাসপোর্ট আইনের আমাদের আর একটা বিষয় হয়েছে বহিষ্কারের ক্ষমতা। বহিষ্কারের ক্ষমতা মানে হচ্ছে আপনার পাসপোর্ট যদি নিষিদ্ধ করে, মাঝে মাঝে আপনারা শুনেন না যে অমুকের পাসপোর্ট নিষিদ্ধ করা হয়েছে, অমুকের পাসপোর্ট বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে, এই বিষয়টা বলা হয়েছে, এটা বলা হয়েছে আপনার পাসপোর্ট আইনের 1920 সালের পাসপোর্ট আইনের 5 ধারায় বলা হয়েছে। 5 ধারায় বলা হয়েছে যে যে সরকার অত্র আইন লঙ্ঘনের দায়ে বা বিনা পাসপোর্টধারী কোনো ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ করতে পারে অথবা বহিষ্কার আদেশ দিতে পারে। কি হচ্ছে? সরকার অত্র আইন লঙ্ঘনের দায়ে, যদি অত্র আইন কেউ লঙ্ঘন করে, যে বিধিবিধান আছে সেই আইন যদি লঙ্ঘন করে, অথবা বিনা পাসপোর্টধারী কোনো ব্যক্তি যদি বাংলাদেশে প্রবেশ করতে চায়, তাহলে তাকে নিষিদ্ধ করতে পারে এবং বহিষ্কারের আদেশ প্রদান করতে পারে। এটা 1920 সালের পাসপোর্ট আইনের 5 ধারা। এখন গেল শাস্তি।
পাসপোর্ট আইনে কতটুকু পরিমাণ শাস্তি আছে এটা জানতে হবে, কারণ এটা গুরুত্বপূর্ণ জানাটা। আপনাকে যদি কখনো কেউ জিজ্ঞাসা করে, পরীক্ষায় নাও আসে, আপনি না বলতে পারলে একটা সমস্যা না? আর গ্রামে তো অ্যাভেলেবেল এই পাসপোর্ট নিয়ে সমস্যা হয়। এই পাসপোর্ট আইনে শাস্তি দেওয়া হয়েছে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কারাদণ্ড, ঠিক আছে, অথবা অর্থদণ্ড বা উভয় দণ্ড। যে 2 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড, অথবা আপনার হচ্ছে যে অর্থদণ্ড বা উভয় দণ্ড, এই দুইটা বিষয় হচ্ছে পাসপোর্ট আইনে বলা হয়েছে। তাহলে এই যে শাস্তির কথা বলা হয়েছে 1952 সালের পাসপোর্ট আইনে, 1952 সালের পাসপোর্ট আইনের 3 ধারা। এখন তাহলে পাসপোর্ট আইন হচ্ছে দুইটা, একটা হচ্ছে 1920 সাল আর একটা হচ্ছে 1952 সাল, ঠিক আছে। 1920 সালে শুধু পাসপোর্ট আইন, শুধু পাসপোর্ট আইন। 1920 সালে কোনো অপরাধের বিধান, মানে কতটুকু অপরাধ হবে এইরকম কিছু বলা নাই। 1952 সালে শুধু বলা আছে গ্রেপ্তারের ক্ষমতা, আর বলা আছে বহিষ্কারের ক্ষমতা। এই দুইটা জিনিস বলা আছে 1920 সালে। এই দুইটা বর্ণনা করা আছে 1920 সালে। যে 1920 সালের 4 নম্বরে বলা হয়েছে গ্রেপ্তারের ক্ষমতা, যে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, আর 5 নম্বরে বলা হয়েছে বহিষ্কারের ক্ষমতা। আর 1952 সালের, 1952 সালে আইসা আপনি দিবেন সংজ্ঞা। সংজ্ঞা দিবেন 2 ধারা, 2 ধারা 1920 সালেও দেয়া হয়েছে সংজ্ঞা। আর 1952 সালের পাসপোর্ট অপরাধ আইনেও দেওয়া হয়েছে 2 ধারায় সংজ্ঞা। আর 3 ধারায় বলা হয়েছে যে পাসপোর্ট সম্পর্কিত যে অপরাধ হয় তার শাস্তি হতে পারে 2 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড, অথবা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ড। এটা নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে শুনবো, বলেন, কোশ্চেন থাকলে বলেন। আর 1920 সালের পাসপোর্ট আইনের ধারা 4 ধারা হলো বিনা পরোয়ানায় গ্রেপ্তার, এছাড়া নিচে নয়, নিম্নে নয়, উপরে। আর হ্যাঁ, শুল্ক অফিসার পারবে। আর 5 ধারায় শাস্তি। আর হলো 1952 সালে 2 ধারায় হলো সংজ্ঞা, 3 ধারায় হলো শাস্তি, তাই তো স্যার? হ্যাঁ, আপনার এখানে তাহলে মনে রাখবেন যে আপনি সংজ্ঞা দুইটারই 1920 আর 1952 দুটারই সংজ্ঞা হয়েছে 2 ধারায়, ঠিক আছে। পাসপোর্ট সংক্রান্ত সংজ্ঞা হয়েছে 2 ধারায়। আর 1920 সালের যে পাসপোর্ট আইনটা আছে সেখানে হচ্ছে 4 ধারায় হয়েছে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। যে যদি এই যদি কেউ পাসপোর্টের যদি বিধিবিধান লঙ্ঘন করে তাকে গ্রেপ্তারের পদ্ধতি। আর 5 ধারায় হচ্ছে যে বহিষ্কারের ক্ষমতা, 5 ধারায় হচ্ছে বহিষ্কারের ক্ষমতা 1920 সালের। আর যে পাসপোর্টের যে অপরাধ হয় সেই অপরাধ সংক্রান্ত অপরাধের শাস্তির বিধান রাখা হয়েছে 1952 সালের পাসপোর্ট অপরাধ আইনের আপনার 3 ধারায়, ঠিক আছে। 3 ধারায় শাস্তির কথা বলা হয়েছে 2 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড, অথবা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ড। ক্লিয়ার? আপনি যদি আরো কনসেপ্ট ক্লিয়ার করেন, আপনার কনসেপ্ট আরো ক্লিয়ার করলে, যে 1920 সালে যে পাসপোর্ট আইনটা তৈরি করা হয়েছে এটা তো সমগ্র ভারতীয় উপমহাদেশের। ভারতীয় উপমহাদেশের বলতে আপনার পাকিস্তান, ভারত, বাংলাদেশ, তখন তো এই ভারতের উৎপত্তি হয়, শুধু ভারতীয় উপমহাদেশ ছিল। তখন তো পাকিস্তান আর ভারত ওরাই তো স্বাধীন হইলো 1947 সালে, কিন্তু আইন হয়েছে 1920 সালে। আর বাংলাদেশ তো হলো 1971 সালে। কিন্তু যখন ভারত পাকিস্তান আলাদা হয়ে গেছে, যখন বাংলাদেশ পশ্চিম পাকিস্তানের ভিতরে ছিল, তখন এইটা হচ্ছে গিয়ে যে আহ অপরাধ সংক্রান্ত বিষয়টা যোগ করা হয়েছে। এটা হয়েছে আপনার 1952 সালের আইনে, ঠিক আছে। এতটুকুই পরিবর্তন করা হয়েছে এবং সেখানে হচ্ছে শাস্তিটা যোগ করা হয়েছে। এছাড়াও পাসপোর্ট আইন সংক্রান্ত 2টা অধ্যাদেশ আছে, 1973 এবং 1974। ওগুলো আপনাদের জানতে হবে না, ঠিক আছে। তাহলে আমরা এই পর্যায়ে পড়বো বিস্ফোরক আইনের গুরুত্বপূর্ণ ধারাগুলো। এখানেও আপনার বিস্ফোরক আইন আর হচ্ছে বিস্ফোরক উপাদানাবলী আইন 1908, আর বিস্ফোরক উপাদানাবলী সংশোধন 2002। সংশোধন 2002, সংশোধন হচ্ছে 2002 এর 31 নং আইন। আর 1908 সালের হচ্ছে 4 নম্বর আইন। মানে 1908 সালে যে কয়টা আইন প্রণয়ন হয়েছে তার ভিতরে এই বিস্ফোরক উপাদানাবলী আইন হচ্ছে 4 নম্বর আইন। আর 2002 সালে যতগুলো আইন পাশ হয়েছে এবং সংশোধন হয়েছে তার ভিতরে এটা 31 নম্বর সিরিয়ালে ছিল, 31 নং আইন। তাহলে এটা বলা হয়েছে। এখন আমরা যদি প্রথমে দেখি বিস্ফোরক দ্রব্যাদির সংজ্ঞা। এই বিস্ফোরক দ্রব্যাদির সংজ্ঞা দেওয়া হয়েছে আপনাদের 2 ধারায়, যে বিস্ফোরক দ্রব্যাদির সংজ্ঞা, ঠিক আছে। সংজ্ঞা বলতে কি বুঝাইছে? এই আইনে বিস্ফোরক দ্রব্য অভিব্যক্তি বলছে বিস্ফোরক দ্রব্য তৈরি করিতে প্রয়োজন, বিস্ফোরক দ্রব্য তৈরি করতে প্রয়োজন, ঠিক আছে, যে সকল সরঞ্জাম, যন্ত্রপাতি,
যে সকল সরঞ্জাম যন্ত্রপাতি মাল মশলা ব্যবহৃত হইয়াছে বা ব্যবহৃত হওয়ার জন্য মনস্থ করা হইয়াছে বা অভিজিত হইতে তাদের বিস্ফোরণ ঘটানোর জন্য যে কোনো দ্রব্য, এত কিছু জানার দরকার নাই, সহজে বুঝেন যে বিস্ফোরক দ্রব্য তৈরির জন্য যে সকল দ্রব্য তৈরির জন্য যে সকল ম্যাটেরিয়ালস, কাঁচামাল বা কাঁচামাল বা জিনিসপত্র ব্যবহৃত হয় সেগুলো বিস্ফোরক উপাদানাবলী হিসেবে গণ্য হবে। এতটুকু আপনারা মনে রাখেন। শুধু এটা বলা হয়েছে বিস্ফোরক উপাদানাবলী আইনের 2 ধারায় বলা হয়েছে সংজ্ঞা, যে বিস্ফোরকের সংজ্ঞা, ঠিক আছে। এটা বলা হয়েছে যে বিস্ফোরক দ্রব্যাদির সংজ্ঞা। কিসের সংজ্ঞা? বিস্ফোরক দ্রব্যাদির সংজ্ঞা, যে বিস্ফোরক দ্রব্য। আপনার সহজে একটা জিনিস বুঝি, আমরা যেমন চা তৈরি করি, এই চা তৈরিতে আমার যে সকল উপাদান ব্যবহার করা হয়, মনে করেন চিনি ব্যবহার করা হয়, পানি ব্যবহার করা হয়, লিকার ব্যবহার করা হয়, মানে চা পাতা যেটাকে বলেন। তাহলে এই বিষয়গুলি, এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা দ্রব্যাদি। তাহলে এরকম হয়েছে যে যদি বিস্ফোরক তৈরি করার জন্য, বিস্ফোরকটি বিস্ফোরক বোমা হতে পারে, গুলি হতে পারে, অস্ত্র হতে পারে, বারুদ হতে পারে, আপনার কোনো গ্যাস পাওয়া গান হইতে পারে। যদি এরকম হয়, সেগুলো হচ্ছে আপনার তৈরির জন্য যে উপাদানাবলী, যেসব দ্রব্যাদি ব্যবহৃত হয় তা বিস্ফোরক দ্রব্য বলে বা বিস্ফোরক উপাদানাবলী হিসেবে গণ্য হবে। এটা বলা হয়েছে বিস্ফোরক উপাদানাবলী আইনের 2 ধারায়, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা যাবো 3 ধারায়। 3 ধারায় হচ্ছে আপনার অপরাধ সংগঠনের উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানোর শাস্তি, ঠিক আছে। এই 3 ধারায় বলা হয়েছে অপরাধ সংগঠনের উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানোর শাস্তি। এখন এই অপরাধ সংগঠন মানে হচ্ছে কোনো প্রকার ক্ষয়ক্ষতি যদি হয় মানুষের, জনসাধারণের, তাহলে হচ্ছে তার শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে, ঠিক আছে। তার শাস্তি এখানে 3 ধারায়, এই 3 ধারায় কিন্তু মামলা হয়, এটা কিন্তু 3 ধারায় মামলা হয়, মনে রাখবেন, ঠিক আছে। তাহলে 3 ধারায় তার শাস্তির কথা কতটুকু বলা হয়েছে? শাস্তির কথা বলা হয়েছে, যদি কেহ ব্যক্তি জীবন, ব্যক্তি সম্পত্তি বিপন্ন করিতে পারে এইরূপ বিস্ফোরক ঘটানোর শাস্তি। যেটা আমার আপনার জীবন বা কোনো হচ্ছে ব্যক্তি বা হচ্ছে গুরুত্বপূর্ণ সম্পত্তি বিপন্ন ঘটাইতে পারে, অর্থাৎ জীবন নিয়ে যাইতে পারে, এরকম যদি এরকম বিস্ফোরক ঘটানোর শাস্তি, অর্থাৎ বোমা ব্লাস্ট যে করে, বিভিন্ন করে এগুলো, তার শাস্তির কথা বলা হয়েছে সর্বোচ্চ মৃত্যুদণ্ড হতে পারে, সর্বোচ্চ মৃত্যুদণ্ড হতে পারে। এখানে একটা কথা আপনার বলে দিছে, আপনি খেয়াল করবেন, যে যদি কেউ ঘটাইতে চায়, অর্থাৎ কেউ যদি বোম ফালায় বা কোনো বিস্ফোরক দ্রব্যাদি কোনো ককটেল বিস্ফোরণ করে, ঠিক আছে, যদি অবৈধভাবে কেউ ককটেল মনে করেন বিস্ফোরণ করে, সেখানে কারো মৃত্যু ঘটুক বা না ঘটুক, কারো ক্ষতি হোক বা না হোক, তার শাস্তি কিন্তু এই 3 ধারা অনুযায়ী হবে। 3 ধারা অনুযায়ী হবে, তার শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড পর্যন্ত, অথবা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, অথবা 3 বছরের কম নহে। অর্থাৎ যে সাজাটার কথা বলা হয়েছে, যদি এই বিস্ফোরক আইনে যে সাজা 3 ধারায়, যে এই সাজাটা 3 বছরের কম হবে না, কোনো কর্মেই 3 বছরের কম হবে না, এবং জরিমানা হবে, অথবা জরিমানা কিন্তু নয়, এবং জরিমানা, ঠিক আছে, এবং অর্থদণ্ড জরিমানা হবে, এখানে কিন্তু অথবা জরিমানা না। তাহলে শাস্তি হচ্ছে কি সর্বোচ্চ মৃত্যুদণ্ড, অথবা যাবজ্জীবন কারাদণ্ড, অথবা সর্বনিম্ন 3 বছর মেয়াদের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড জরিমানা হবে, প্লাস অর্থদণ্ড জরিমানা হবে। এটা বলা হয়েছে 3 ধারা, যে যদি কাউকে বিস্ফোরক ঘটানোর চেষ্টা করে বা বিস্ফোরক ঘটানোর জন্য শাস্তি, ঠিক আছে। এই যে আপনার 3 ধারা যে পড়াইলাম, 3 ধারায় যে শাস্তির কথা বলা হয়েছে ভাই, এই 3 ধারায় কয়টা শর্ত আছে? এই 3 ধারায় 4টা শর্ত আছে, এটা আপনারা মনে রাখবেন। অর্থাৎ 3 ধারায় 4টা অনুচ্ছেদ আছে, ক, খ, গ, গহ। ক, খ, গ, গ, এখানে 4টা অপশন আছে, এই 4টা মনে রাখবেন। এই 4টা শাস্তি বিভিন্ন রূপে বলছে, যে ব্যক্তি বিস্ফোরণ প্রস্তুত করে বা ব্যবহার করে বা আমদানি করিবেন, যে ব্যক্তি বিস্ফোরক ব্যবহার করে বা প্রস্তুত করে মানে তৈরি করে, অথবা আমদানি করে, তার ক্ষেত্রে সর্বনিম্ন 2 বছর হইতে 10 বছর পর্যন্ত কারাদণ্ড হইবে। সর্বনিম্ন 2 বছর থেকে, এটা লিখে রাখেন, প্রয়োজনে আপনারা একটা খাতা কলমে লিখে রাখতে পারেন বা পরে রেকর্ড থেকে নিয়ে নিয়েন, যে যে ব্যক্তি বিস্ফোরক দ্রব্য প্রস্তুত করে, বিস্ফোরক যে ব্যক্তি তৈরি করে অথবা হচ্ছে ব্যবহার করে বা বিদেশ থেকে আমদানি করে, ঠিক আছে, সেই ব্যক্তির ক্ষেত্রে যদি ধরা পড়ে, সে ব্যক্তি সর্বনিম্ন 2 বছরের কারাদণ্ড হবে। সর্বনিম্ন হবে 2 বছর, সর্বোচ্চ হবে 10 বছর কারাদণ্ড, প্লাস 50,000 টাকা জরিমানা হবে, প্লাস 50,000 টাকা জরিমানা হবে। এবং সে যদি 50,000 টাকা জরিমানা প্রদান না করতে পারে, সেক্ষেত্রে তার
আরো 1 বছর কারাদণ্ড প্লাস হবে, মানে 50,000 টাকার পরিবর্তে তার আরো 1 বছর কারাদণ্ড হবে। এটা বলা হয়েছে তিনের ক। এটা বলা হয়েছে তিনের ক। তাহলে যে ব্যক্তি ব্যবহার করে, তৈরি করে অথবা আমদানি করে, তার শাস্তি হচ্ছে সর্বনিম্ন 2 বছর অথবা 10 বছর পর্যন্ত, অর্থাৎ সর্বনিম্ন 2 বছর থেকে 10 বছর পর্যন্ত কারাদণ্ড, প্লাস হচ্ছে 50,000 টাকা জরিমানা। এবং সে যদি 50,000 টাকা জরিমানা না দিতে পারে, তাহলে যে কারাদণ্ড প্রদান করা হবে তার সাথে আরো 1 বছর কারাদণ্ড বেশি বেশি ভোগ করতে হবে। এটা বলা হয়েছে তিনের ক। তিনের খতে বলা হয়েছে যে ব্যক্তি বিক্রয় করে। তাহলে আগে ছিল তৈরি করে, আমদানি করে, আর হচ্ছে আর ছিল ব্যবহার করে, আর এবার হচ্ছে যে ব্যক্তি বিক্রয় করবে। যে ব্যক্তি বিক্রয় করবে এবং পরিবহন করবে। কি করবে? বিক্রয় করবে এবং পরিবহন করবে, মানে ট্রান্সপোর্ট করবে, গাড়িতে আনা নেওয়া করবে আর বিক্রয় করবে। তার সাজা হচ্ছে 1 বছর, সর্বনিম্ন 1 বছর থেকে 7 বছর পর্যন্ত। সর্বনিম্ন 1 বছর থেকে 7 বছর পর্যন্ত, ঠিক আছে? যে তার সাজা হবে, যে ব্যক্তি বিক্রয় করবে অথবা গাড়িতে আনা নেওয়া করবে, ট্রান্সপোর্ট করবে, পরিবহন করবে, সে ব্যক্তির সাজা হবে সর্বনিম্ন 1 বছর থেকে 7 বছর পর্যন্ত। সাজা হবে, যে সর্বোচ্চ হতে পারবে 7 বছর আর সর্বনিম্ন হতে পারবে 1 বছর, এবং প্লাস 30,000 টাকা জরিমানা হবে। প্লাস 30,000 টাকা জরিমানা হবে। আর যদি এই 30,000 টাকা সে প্রদান না করতে পারে, সেক্ষেত্রে তারও 1 বছর বৃদ্ধি হবে আরো সাজা। সেক্ষেত্রে তারও 1 বছর বৃদ্ধি হবে। এটা বলা হয়েছে তিনের খ। এটা বলা হয়েছে তিনের খ। এবার আছে তিনের গ। তিনের গ হচ্ছে কোনো ব্যক্তির দখলে যদি পাওয়া যায়, মনে করেন ও ব্যক্তি বিক্রি করে কিনা জানা যায় নাই, তৈরি করে কিনা কিছুই জানা যায় নাই, কিন্তু তার কাছে পাওয়া গেছে, ঠিক আছে, তার কাছে দখলে পাওয়া গেছে। বা মনে করেন কারো দোকানে কেউ রাইখে গেছে যে ভাই একটু রাখেন, সেক্ষেত্রে যদি উনি অ্যারেস্ট হয়, তার কথা বলা হয়েছে দখলে রাখেন, তাহলে তার ক্ষেত্রে হবে সর্বনিম্ন 6 মাস। সর্বনিম্ন 6 মাস হইতে 5 বছর পর্যন্ত হইতে পারে, অর্থাৎ সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে কতটুকু দেয়া যায় সেটা দিবে। কিন্তু কারো দখলে থাকলে তার সাজা হবে সর্বনিম্ন 6 মাস, আর সর্বোচ্চ হতে পারবে 5 বছরের কারাদণ্ড, প্লাস হতে পারবে 20,000 টাকা জরিমানা। প্লাস 20,000 টাকা জরিমানা, যদি 20,000 টাকা সে না দিতে পারে, তাহলে তার কারাদণ্ডের মেয়াদ আরো 6 মাস বৃদ্ধি পাবে। তাহলে আরো 6 মাস বৃদ্ধি পাবে। এটা বলা হয়েছে তিনের গ। এটা বলা হয়েছে তিনের গ। আর চারে বলা হয়েছে অন্যান্য ক্ষেত্রে। অন্যান্য ক্ষেত্রে বলতে বোঝা হয়েছে কি, যে অন্য কোনো ক্ষেত্রে মনে করেন বিস্ফোরক দ্রব্য যদি কারো কাছে পাওয়া যায়, মানে এই যে 4টা ক্ষেত্র, 1 নম্বরে গেল তৈরি করা, ব্যবহার করা, আমদানি। আর 2 নম্বরে গেল যে ব্যক্তি বিক্রয় করে এবং পরিবহন করে, আর 3 নম্বরে গেল যে দখলে রাখে। এছাড়াও যদি কোনোভাবে কারো কাছে বিস্ফোরক দ্রব্যাদি পাওয়া যায়, সেক্ষেত্রে তার সাজার কথা বলা হয়েছে আপনার তিনের গহা। তিনের গহা মানে ঘোড়ার গ। তাহলে এটা হচ্ছে যে তিনের গ, সেক্ষেত্রে তার সাজা হবে 3 মাস থেকে সর্বনিম্ন 3 মাস থেকে 2 বছর পর্যন্ত কারাদণ্ড। সর্বনিম্ন 3 মাস থেকে 2 বছর পর্যন্ত কারাদণ্ড, প্লাস 10,000 টাকা জরিমানা। আর সে যদি 10,000 টাকা না দিতে পারে, তাহলে আরো 3 মাস কারাদণ্ড যোগ হইবে। এটা বলা হয়েছে 3 ধারা। এই 3 ধারায় কিন্তু এখন অ্যাভেলেবেল মামলা হচ্ছে, ঠিক আছে? ওর জন্য যদি আরো একবার টাইনে দেই, তাহলে আমরা টাইনে দিতে পারি যে আমাদের 3 ধারায়, 3 ধারায় বলা হয়েছে জীবন, ব্যক্তি, সম্পত্তি বিপন্ন করতে পারে এইরকম বিস্ফোরক ঘটানোর শাস্তি। এখানে 4টা শর্ত আছে। 4টা শর্ততে ক, অর্থাৎ তিনের ক, কতে একটা অপশন দেওয়া আছে 4টা শর্তের। এই 4টা শর্তের ক নাম্বার শর্তে আছে যে যে ব্যক্তি বিস্ফোরক দ্রব্যাদি তৈরি করে অথবা হচ্ছে ব্যবহার করে বা আমদানি করে, তার শাস্তি হবে সর্বনিম্ন 2 বছর, সর্বোচ্চ 10 বছর, সর্বোচ্চ 10 বছর পর্যন্ত, প্লাস 50,000 টাকা জরিমানা। যদি সে 50,000 টাকা জরিমানা না দিতে পারে, তাহলে তার আরো 1 বছর কারাদণ্ড বেড়ে যাবে। এটা বলা হয়েছে। এরপর খ নাম্বার শর্ত। খ নাম্বার শর্তে বলা হয়েছে যদি যে ব্যক্তি এই দখলে রাখবে, অর্থাৎ যে ব্যক্তি পরিবহন করবে অথবা হচ্ছে বিক্রয় করবে, যে ব্যক্তি বিস্ফোরক দ্রব্য পরিবহন করবে অথবা বিক্রয় করবে, তার শাস্তি হবে সর্বনিম্ন 1 বছর, সর্বোচ্চ হবে 7 বছরের কারাদণ্ড। সর্বোচ্চ হবে 7 বছরের কারাদণ্ড, প্লাস হবে 30,000 টাকা জরিমানা। যদি সে 30,000 টাকা না দিতে পারে, তাহলে তার দণ্ডের সাথে আরো 1 বছর কারাদণ্ড যোগ করা হবে। এটা বলা হয়েছে তিনের খ শর্তে। তিনের গ শর্তে। তিনের গ শর্তে হচ্ছে যদি কেহ কি করে দখলে থাকে, কারো যদি দখলে রাখে বিস্ফোরক দ্রব্যাদি দখলে রাখলে তার সাজা হবে সর্বনিম্ন 6 মাস, এবং হচ্ছে সর্বোচ্চ 5 বছর, প্লাস হবে 20,000 টাকা জরিমানা। প্লাস হবে 20,000 টাকা জরিমানা। যদি সে 20,000 টাকা না দিতে পারে, তাহলে তার আরো 6 মাস বেশি জেল খাটতে হবে, অর্থাৎ তার আরো